হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? অনেক দিন পরে, পূজার ছুটির পরে আবার চলে আসলাম স্থিতিবিদ্যা অধ্যায়ের 3 নম্বর লেকচারে। হ্যাঁ, তো স্থিতিবিদ্যা অধ্যায়ের 3 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম সাজিদ, সাথী। ভালো আছি, তুমি কেমন আছো? সাজিদ, ইয়াসিন, ওকে, ভালো আছি। তানভীর, তুমি কেমন আছো? পুষ্পিতা, রুদ্রনীল, নমস্কার, ভালো আছি। ত্রিদীপ, তুমি কেমন আছো? তুহিন, ওকে, ওয়ালাইকুম আসসালাম। মোস্তফা কামাল, ভালো আছি। সৃজয়, রুবেল, রাশেদ, রনি, হ্যাঁ ঠিক আছে। তো আজকে আমাদের স্থিতিবিদ্যা অধ্যায়ের 3 নম্বর লেকচার। তো অবশ্যই প্রথম 2টা ক্লাস করা থাকা লাগবে, না থাকলেও বুঝতে পারবা যদি ভেক্টর অধ্যায় পড়া থাকে, কারণ আমরা পড়তেছি 8.1 বা 8-এর এ। তো 8.1 বা 8-এর এ এটা হচ্ছে সামান্তরিক সূত্র, বলের ত্রিভুজ সূত্র, বা সরি বলের সাইন সূত্র, তারপর লম্বাংশ, এগুলোর উপর ডিপেন্ড করে আমরা 8.1 বা 8-এর এ পড়বো, যেটা আসলে পুরাপুরি ভেক্টর অধ্যায়েই আছে সবগুলো কনসেপ্ট। কাজেই কেউ ভেক্টর অধ্যায় ভালো মতো পড়ে থাকলে আগের 2টা ক্লাস না করেও বুঝতে পারবা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো এখন খেয়াল করে দেখো, 3 নম্বর লেকচারে আমরা আজকে আরও কিছু চমৎকার ম্যাথ করবো। তার আগে বলো, লেকচার 1 এবং 2-এর বাড়ির কাজগুলা কে কে কমপ্লিট করছো বলো। পূজায় তো অনেক দিন ছুটি ছিল, তো ছুটির মধ্যে স্থিতিবিদ্যা অধ্যায়ের লেকচার 1 এবং 2-এর উপর যেই বাড়ির কাজগুলা দিছিলাম, বাড়ির কাজগুলা কি কমপ্লিট করছো? যারা করছো ভেরি গুড, যারা করো নাই বাড়ির কাজ কমপ্লিট করবা। অন্তত একটা বই ফলো করবা, একটা বইয়ের সবগুলা টাইপ নিজে নিজে বাড়ির কাজ করে যদি প্র্যাকটিস করে রাখো, তাহলে দেখবা যে পরীক্ষার হলে আর ভুল হচ্ছে না। শুধু ক্লাস করে পরীক্ষার হলে বসে গেলে যেটা হবে, নিজে যখন সলভ করতে যাবা তখন দেখবা ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে। তো নিজে বাসায় প্র্যাকটিস করলে, বাড়ির কাজগুলো করলে এই ভুলটা আর হবে না পরীক্ষার হলে। হ্যাঁ ঠিক আছে। ইন্টিগ্রেশন মেগা এক্সাম কবে? ইন্টিগ্রেশন মেগা এক্সাম আগামী শুক্রবারে হবে। হ্যাঁ ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো চলো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। 13 নম্বর ম্যাথটা, প্রশ্ন তোলা লাগবে না, খালি রিডিং পড়ো। স্থিতিবিদ্যা অধ্যায়ের ম্যাথগুলোর প্রশ্ন অনেক বড় বড়, এবং এগুলো সব বোর্ডে আসা প্রশ্নই মোটামুটি ম্যাক্সিমাম সব বইয়েই আছে। তুমি শুধু নাম্বার দেও, নাম্বার দিয়ে প্রশ্নটা পড়ো। কি বলছে দেখো, কোনো বিন্দুতে দুটি বল এমনভাবে ক্রিয়ারত আছে যে তাদের একটিকে বিপরীতমুখী করলে, মানে একটাকে বিপরীতমুখী করে দিলে, এদের লব্ধির দিক এক সমকোণে ঘুরে যায়। এক সমকোণে ঘুরে যায় মানে কি? 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। প্রমাণ করো যে বল দ্বয়ের মান সমান। প্রমাণ করতে হবে 2টা বলের মান সমান। ধরো ধরো আমি ধরলাম 2টা বল হচ্ছে একটা পি একটা কিউ, তাহলে লাস্টে তোমাকে প্রমাণ করতে হবে পি এবং কিউ এদের মান সমান। প্রশ্ন বুঝছো? কোন একটা বিন্দুতে 2টা বল ক্রিয়ারত, তোমাকে বলছে একটা বলকে বিপরীতমুখী করে দিলে লব্ধি 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। প্রমাণ করো 2টা বলের মান সমান। ঠিক আছে, এবার আসো আগে চিত্রটা আগে বুঝাই তোমাকে কি বলছে। ধরো এই যে একটা বল পি, এই যে একটা বল কিউ। ধরলাম পি এবং কিউ কত কোণে ক্রিয়ারত বলো? নর্মালি আমরা তো আলফা কোণে ক্রিয়ারত ধরি, তাই না? ধরো এই যে পি এবং কিউ 2টা বল এই যে এই বিন্দুতে ক্রিয়ারত, এবং কত অ্যাঙ্গেলে? আলফা অ্যাঙ্গেলে। এবং এই 2টার লব্ধি ধরলাম আর, ধরলাম লব্ধি হচ্ছে আর। তো আমরা তো লব্ধির অ্যাঙ্গেল নর্মালি পি এর সাথে, মানে অনুভূমিক বরাবর বলটার সাথে ধরি, ধরলাম এটা থিটা। ঠিক আছে, পি এবং কিউ 2টা বল আলফা কোণে ক্রিয়ারত, এবং লব্ধি আর পি এর সাথে থিটা কোণে আছে। এবার দেখো তোমাকে কি বলছে, তাদের একটিকে বিপরীতমুখী করলে, ধরো পি এবং কিউ এই 2টা বলের মধ্যে যে কোনো একটাকে বিপরীতমুখী করতে হবে। কাকে বিপরীতমুখী করবো বলো? পি অথবা কিউ, যে কোনো একটা বলকে বিপরীতমুখী করে দিবা, তোমার যেটা ইচ্ছা। ধরো পি বলকে বিপরীতমুখী করে দিলাম। ধরো এই যে পি, পি বলকে বিপরীতমুখী করে দিচ্ছি। এই দেখো, পি বলকে কি করে দিছি? পি বলকে বিপরীতমুখী করে দিলাম। এই দেখো, তাহলে পি এখন এইদিকে কাজ করতেছে। তোমাকে বলছে যে কোনো একটাকে পি অথবা কিউ, যে কোনো একটাকে বিপরীতমুখী করে দিলে লব্ধি এক সমকোণে ঘুরে যায়। এই যে দেখো, আগে লব্ধি ছিল এই বরাবর, এইবার একটা বল হচ্ছে পি একটা হচ্ছে কিউ, তাহলে এই 2টা লব্ধি কোন বরাবর হবে? এই যে মোটামুটি এই বরাবর হবে।
এটা তো চোখের দেখাই বোঝা যায়। এই যে লব্ধি মোটামুটি ধরো এই বরাবর হবে, হ্যাঁ, এইবার লব্ধি এইদিকে সরে আসবে। তো প্রশ্নে বলছে লব্ধি এক সমকোণে ঘুরে যায়। খেয়াল করে দেখো, লব্ধি আগে ছিল এখানে, এখন চলে আসছে এখানে। তাহলে প্রশ্ন মতে কি এতটুকু অ্যাঙ্গেল 90 ডিগ্রি না? আমার সাথে কে কে একমত বলো? দাঁড়াও, এটা আমি সবুজ কালার ইউজ করি। দেখো এই যে আগে লব্ধি ছিল এখানে, তারপরে চলে আসছে এখানে। তো প্রশ্ন মতে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা কে কে বুঝছো বলো? এইটা বুঝতে পারলে এই ম্যাথ শেষ। আগে ছিল এই দিকে, আগে একটা বল ছিল পি, একটা ছিল কিউ, লব্ধি এই দুটার মাঝখান দিয়ে কোথাও যাবে। আর এইবার একটা বল হয়ে গেছে এই যে পি, এই যে কিউ। তাহলে লব্ধি অবশ্যই এই যে মোটামুটি এই দিক দিয়ে হবে, এবং লব্ধি আগে যেখানে ছিল সেখান থেকে কত কোণে ঘুরে যাবে? 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। তোমাকে প্রমাণ করতে বলছে বল দ্বয়ের মান সমান। এবার আমাকে তোমরা আগে বলো, এই যে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, প্রথম ক্ষেত্রে শোনো আমার কথা শোনো, প্রথম ক্ষেত্রে দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা ধরছিলাম আলফা, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। তাহলে এখন আমাকে বলো তো দ্বিতীয় ক্ষেত্রে দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা কত হবে বলো? এই অ্যাঙ্গেলটা আমার লাগবে। প্রথম ক্ষেত্রে দুইটা বল পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আমি ধরছি আলফা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে পি চলে আসছে বিপরীত দিকে, এই যে পি, এই যে কিউ, এই যে পি, এই যে কিউ, এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? টোটালটা 180, 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা বা পাই মাইনাস আলফা, ডিগ্রি দিয়ে লিখে ধরো 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা। ঠিক আছে, আচ্ছা এইবার আরেকটা জিনিস পরে আমাদের লাগবে। আমাকে বলো তো প্রথম ক্ষেত্রে পি এর সাথে লব্ধির দিক আমরা ধরছি থিটা। প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে পি এর সাথে লব্ধির অ্যাঙ্গেল থিটা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এই যে দ্বিতীয় ক্ষেত্রে লব্ধির সাথে এই পি এর অ্যাঙ্গেলটা, এটার মান কত দেখি তো কয়জন পারে? প্রথম ক্ষেত্রে পি এর সাথে লব্ধির অ্যাঙ্গেল ধরছিলাম থিটা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লব্ধির সাথে পি এর অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত? এতটুকু 90, এতটুকু থিটা, এতটুকু হচ্ছে 90 প্লাস থিটা, পুরাটা 180। তাহলে 180 থেকে এই যে 90, এতটুকু বিয়োগ যাবে, 180 থেকে 90 বিয়োগ থিটা বিয়োগ, তাহলে থাকবে 90 মাইনাস থিটা। কে কে বুঝছো? এতটুকু কে কে বুঝছো আমাকে বলো তো? টোটাল হচ্ছে 180, 180 থেকে এই যে আগে এতটুকু বাদ যাবে, 90 বাদ যাবে, তা থাকবে 90, সেখান থেকে আরো থিটা বাদ যাবে, এতটুকু থিটা, তাহলে এটা হবে 90 মাইনাস থিটা। এইবার দেখো প্রথম ক্ষেত্রে তোমাকে প্রমাণ করতে বলছে দুইটা বলের মান সমান। আমাকে বলো প্রথম ক্ষেত্রে, শোনো আমার কথা শোনো, প্রথম ক্ষেত্রে দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? আলফা, এবং লব্ধির দিক পি এর সাথে কত? থিটা। তাহলে আমি কি এটা লিখতে পারি? আমাকে বলো tan থিটা সমান প্রথম ক্ষেত্রে কার সাথে অ্যাঙ্গেল? পি এর সাথে অ্যাঙ্গেল, পি হবে সিঙ্গেল, এবং উপরে কিউ সাইন আলফা, নিচে কজ আলফা। বলো আগে এই যে এই সমীকরণটা কে কে বুঝছো? আমি আবার তোমাকে রিক্যাপ করে দিচ্ছি। দেখো প্রথম ক্ষেত্রে পি এবং কিউ দুইটা বল আলফা কোণে ক্রিয়াশীল, এবং লব্ধি পি এর সাথে থিটা কোণে আছে। তাহলে tan থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা। ক্লিয়ার? এবার দ্বিতীয় ক্ষেত্রে দাঁড়াও আগে লিখে নিই। দ্বিতীয় ক্ষেত্রে এই লাইনটা বুঝতে পারলেই ম্যাথ শেষ, পরে খালি কাটাকাটি করা। দেখো দ্বিতীয় ক্ষেত্রে পি এবং কিউ দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180 মাইনাস আলফা, রাইট? এবং লব্ধি পি এর সাথে কত কোণে আছে? 90 মাইনাস থিটা। দেখো এই যে এখানে থিটার জায়গায় হবে 90 মাইনাস থিটা, থিটার জায়গায় দেখো আগে প্রথম ক্ষেত্রে লব্ধি পি এর সাথে থিটা কোণে ছিল, দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি পি এর সাথে 90 মাইনাস থিটা কোণে আছে, এবং যার সাথে অ্যাঙ্গেল, কার সাথে অ্যাঙ্গেল? পি এর সাথে অ্যাঙ্গেল, সে হবে সিঙ্গেল, উপরে হবে কিউ সাইন, নিচে কস, এবং অ্যাঙ্গেল এবার কি আর আলফা হবে বলো? প্রথম ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা ছিল, দুইটা বলের মধ্যবর্তী কোণ ছিল আলফা, আর দ্বিতীয় ক্ষেত্রে দুইটা বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 মাইনাস আলফা। এই যে এই বলো এই লাইনটা কে কে বুঝছো? এবার একটু বোঝা উচিত, আশা করি বুঝতে পারছো। খুবই ইজি জিনিস ভাইয়া, এগুলা নিয়ে মাথা ঘামায়ও না, খুবই সিম্পল ব্যাপার। এইবার দেখো আমাকে তোমরা বলো tan 90 মাইনাস থিটা মানে কি? কট থিটা। প্রথম চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, উপরে কিউ সাইন 180 মাইনাস আলফা, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ, কিউ সাইন আলফা, আর 180 থাকলে তো চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে।
পি প্লাস কিউ কজ 180 মাইনাস আলফা। ভাইয়া দ্বিতীয় চতুর্ভাগে কজ এর চিহ্ন নেগেটিভ, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। এই যে এটা ধরো 2 নং সমীকরণ, বলো কে কে বুঝছো, কে কে বুঝছো ভাইয়া? 180 মাইনাস আলফা এটা দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ বাট কজ এর চিহ্ন নেগেটিভ, এই যে মাইনাস। একজন বলছে 90 মাইনাস থিটা বুঝি নাই। শোনো রাকিব, পুরাটা 180, একমত তুমি? একমত। তো এই অ্যাঙ্গেলটা বাইর করার জন্য 180 থেকে কোনটা কোনটা বিয়োগ যাবে? এইটা বিয়োগ যাবে, এতটুকু 90, 180 থেকে 90 বিয়োগ করো, 180 থেকে আগে 90 বিয়োগ করো, তারপর এই যে এটাও বিয়োগ যাবে, থিটা, থিটাও বিয়োগ করো। দেখো এই যে পুরাটা 180, 180 থেকে 90 বিয়োগ থিটা বিয়োগ, তাইলেই তো এটার মানটা পাবো। তো 180 থেকে তুমি 90 বিয়োগ করো এবং থিটা বিয়োগ করো, বিয়োগ করলে দেখবা আসছে 90 মাইনাস থিটা, মনে মনে হয়ে যায়। এইবার আমাকে বলো, যেটা প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বলছে দুইটা বলের মান সমান, পি এবং কিউ সমান, তাইলে আমি 1 নং এবং 2 নংকে এবার কি করা যায় দেখো। এই যে টেন আর কট কি করবো বলো তো? 1 আর 2 গুণ করে দিলে টেন কট কাটা না? এই দেখো মনে মনে দেখো, কট থিটা মানে কি? এই এগুলো তো লেখা লাগে না, এটা মনে মনে তোমার লেখা লাগবে না। কট মানে কি 1/10, এই দুটা গুণ করে দাও, গুণ করে দিলে টেন টেন কাটা। যেটা প্রমাণ করতে বলছে এখানে কোথাও টেন নাই, পি আর কিউ মানে অ্যাঙ্গেলকে ভ্যানিশ করতে হবে। তো ডিরেক্ট তুমি 1 আর 2 গুণ করে দাও, শেষ। 1 আর 2 গুণ করে দাও, টেন টেন কাটা, বাম পাশে থাকবে 1 আর ডান পাশে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা গুণ করলে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, নিচে পি প্লাস কিউ কস আলফা, পি মাইনাস কিউ কস আলফা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার কস স্কয়ার আলফা। বুঝছো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার আর গুণন করে দাও, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার কস স্কয়ার আলফা সমান কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। এবার কিউ স্কয়ারটাকে এক পাশে নিয়ে কমন নেও, সরকারি সূত্র হয়ে যাবে। পি স্কয়ার সমান কিউ স্কয়ারটাকে ওই পাশে নিয়ে কমন নেও, এই পাশে থাকবে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা। ভাই এটা সরকারি সূত্র, আমরা সবাই জানি। কিউ স্কয়ারকে এই পাশে এনে কমন নিলে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, এটার ভ্যালু 1, তাহলে থাকবে পি স্কয়ার সমান কিউ স্কয়ার, পি স্কয়ার সমান কিউ স্কয়ার, সুতরাং পি সমান কিউ। বলো কে কে বুঝছো? খুবই সহজ, সামান্তরিক সূত্রের মেথ। সামান্তরিক সূত্রের লব্ধির দিক নির্ণয়ের সূত্র বসায় দিলেই কাজ শেষ। সামান্তরিক সূত্রের লব্ধির দিক নির্ণয়ের সূত্র, টেন থিটার সূত্র, এ তো দেখেই বোঝা যায় যে ঘটনা কি ঘটছে। একটাকে বিপরীতমুখী করে দিছি, লব্ধিটা 1 সমকোণে ঘুরে গেছে। তো লব্ধিটা আগে পি এর সাথে অ্যাঙ্গেল ধরলাম থিটা, তাহলে পরবর্তীতে পি এর সাথে অ্যাঙ্গেল হবে 90 মাইনাস থিটা, কারণ পুরাটা 180, সেখান থেকে এই 90 বিয়োগ করো, থিটা বিয়োগ করো, তাহলে এইটা হবে 90 মাইনাস থিটা। প্রথম ক্ষেত্রে দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল আলফা, দ্বিতীয় ক্ষেত্রে হবে 180 মাইনাস আলফা। খুবই সিম্পল ভাই, এগুলো নিয়ে প্যারা নেওয়ার কিচ্ছু নেই, এগুলো প্রশ্ন পরেই বুঝে ফেলা যায় কি করতে হবে। হ্যাঁ এইবার এইটা প্রশ্নটা পড়ো, 14 নাম্বার ম্যাথটা, প্রশ্নটা পড়ো, লেখা লাগবে না, খালি নাম্বার দিয়ে রাখো। কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের দুটি বলের লব্ধি আর। আচ্ছা মানে আমাকে আগে বলো, এখানে আর যাই কিছু চাক না কেন অন্তত, আচ্ছা দাঁড়াও আগে প্রশ্নটা পড়ে নেই। কিউ বলকে দ্বিগুণ করলে, কিউকে দ্বিগুণ করলে মানে কিউকে যদি 2 কিউ করি, লব্ধি পি বলের উপর লম্ব হয়। দেখাও যে কিউ সমান আর। আচ্ছা কিউ এবং আর সমান দেখাইতে হবে। ওয়েট দাঁড়াও, আমি একটা জিনিস তোমাকে রাফ আগে বুঝাই নি, দাঁড়াও। যারা গত ক্লাসটা করছো তোমরা আমাকে বলো, ওয়েট, কিউ বলকে দ্বিগুণ করলাম, একটা বল 2 কিউ, আরেকটা বল হচ্ছে পি, বলছে লব্ধি, লব্ধি পি বলের উপর লম্ব, তাহলে আমাকে বলো এখানে ছোট কে, 2 কিউ ছোট নাকি পি ছোট? বলো যারা গত ক্লাস করছো। লব্ধি যদি কোনো একটা বলের উপর লম্ব হয়, তাহলে অবশ্যই লব্ধি ছোট বলের উপর লম্ব হবে। প্রশ্নে যেহেতু বলা আছে লব্ধি পি বলের উপর লম্ব, লব্ধি পি বলের উপর লম্ব, তাহলে পি হবে ছোট আর 2 কিউ হবে বড়। এটা কে কে বুঝছো বলো মনে মনে? শোনো এগুলা লিখা লাগবে না, এগুলা লিখা লাগবে না, এগুলা মনে মনে। তাহলে তোমাদের কি এই সূত্রটা মনে আছে? কজ আলফা সমান মাইনাস ছোট বাই বড়, এটা কাকার মনে আছে বলো? শোনো এগুলা সব মনে মনে, এগুলা পরীক্ষায় লিখা লাগবে না। আমি তোমাকে এই যে দাঁড়াও লিখে দিই, মাইনাস ছোট হচ্ছে পি, বড় হচ্ছে 2 কিউ। তুমি পরীক্ষায় ডিরেক্ট এটা লিখবা, এই যে এটা আমি তোমাকে একটু রিমাইন্ড করায় দিলাম, একটু মনে করায় দেওয়ার জন্য এত কিছু লিখছি। বাট তুমি পরীক্ষায় এগুলো কিচ্ছু লিখবা না, তুমি ডিরেক্ট লিখবা এটা, কজ আলফা সমান মাইনাস ছোট বাই বড়। মনে আছে তো?
নাকি ভুলে গেছো? আগের ক্লাস করা থাকা লাগবে কিন্তু, নাহলে বুঝবা না এটা। আগের ক্লাসে এটার ব্যাখ্যা পড়াইছি। আচ্ছা এইবার দেখো, তোমাকে বলছে কিউ সমান আর দেখাইতে হবে। কজ আলফার মান বসাই দিলেই তো কাজ শেষ। ভাই ভাই দেখো, পি এবং কিউ দুইটা বলের লব্ধি হচ্ছে আর। আমি ধরলাম দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা, এই যে আলফা, এই আলফাটাই তো দুইটা বলের মধ্যবর্তী কোণ। তুমি লিখো ধরি, লিখবা ধরি বল দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা। কি লিখবা? লিখবা ধরি বল দ্বয়ের মধ্যবর্তী কোণ। ধরি এই যে পি এবং কিউ, পি এবং কিউ বল দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে এর লব্ধি যদি আর হয়, আমি কি এই লাইনটা লিখতে পারি বলো? লব্ধি স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা। বলো এই লাইনটা লিখতে পারি? এটা তো প্রথম কন্ডিশন। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা হলে লব্ধি সমান, মানে লব্ধির বর্গ সমান আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা। এখানে কস আলফার মান বসাই দিলেই কাজ শেষ। এখানে পরীক্ষায় তুমি এত কিছু লিখবা না, তুমি ডিরেক্ট লিখবা যে কিউ বলকে দ্বিগুণ করলে, একাডেমিক পরীক্ষায় একটু বাংলায় লিখে দিবা, কিউ বলকে দ্বিগুণ করলে লব্ধি পি বলের উপর লম্ব হয়। অতএব কস আলফা সমান মাইনাস পি বাই 2q, মাইনাস ছোট বাই বড়, যার উপর লম্ব সে হচ্ছে ছোট, উপরে হবে ছোটটা। এবার এখানে বসায় দাও, শেষ। ম্যাথ ভাই এটা এক লাইনের ম্যাথ। 2pq কস আলফা সমান কত? মাইনাস পি বাই 2q। এই মিলছে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 2 কাটা কিউ কাটা পি স্কয়ার। হ্যাঁ মিলে গেছে। আর স্কয়ার সমান কিউ স্কয়ার, পি স্কয়ার বি স্কয়ার কাটা, সুতরাং কিউ সমান আর অথবা আর সমান কিউ। বলো এই ম্যাথটা বেশি সহজ না? এগুলো কি ভারী কাজ ছিল না? এগুলো তো গত ক্লাসের পর বাড়ির কাজ দিয়ে দেওয়ার কথা, এগুলো তো ক্লাসে আসলে করানো লাগে না। এই ম্যাথগুলো আসলে ক্লাসে করানো লাগে না, বাড়ির কাজই দিয়ে দিছি মেবি গত ক্লাসে। ঠিক আছে, আচ্ছা এরপরে খেয়াল করে দেখো, এই কনসেপ্ট আমরা সবাই জানি। দুইটা সমান বল যদি বিপরীত দিকে কাজ করে, এদের লব্ধি কত হয়? শূন্য হয়। বলো, দুইটা সমমানের বল বিপরীত দিকে কাজ করলে আলফা কত? এই বিপরীত দিকে কাজ করলে আলফা কত? বিপরীত দিকে কাজ করলে আলফা হচ্ছে 180 ডিগ্রি। ভাইয়া দুইটা সমান বল, দুইটা সমান বল যদি 180 ডিগ্রি কোণে মানে বিপরীতে ক্রিয়া করে, তাহলে লব্ধি হয়ে যায় 0। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কোন বিন্দুতে ক্রিয়ারত দুইটা বলের লব্ধি 0 হবে কখন, যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে কোন বিন্দুতে ক্রিয়ারত দুইটা বলের লব্ধি 0 হবে কখন, তুমি বলবা যে এরা যদি যদি মান সমান হয়, এক্স্যাক্টলি বিপরীতে কাজ করতে হবে। দুইটা সমান মানের বল কোনো একটা বিন্দুতে বিপরীতমুখী হয়ে কাজ করলে লব্ধি 0। আচ্ছা এইবার ধরো কোনো একটা বিন্দুতে তিনটা বল ক্রিয়ারত, ধরো একটা পি, একটা কিউ, একটা আর। ধরো পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, এইটা ধরো বিটা, আর এই অ্যাঙ্গেলটা ধরো গামা। এইবার আমাকে বলো কোন বিন্দুতে যদি তিনটা বল ক্রিয়া করে, কয়টা বল? তিনটা বল। তখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটা বলের লব্ধি 0 হওয়ার প্রসিডিওর কি? দেখো বলগুলোর মান কিন্তু সমান না। আচ্ছা আমরা কি বলগুলোর মান সমান লিখছি? সবাই যে 120 ডিগ্রি বলতেছো ব্যাককলের দল, যদি বলগুলার মান সমান হইতো, তিনটা বলের মান যদি সমান হয়, তাইলে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি 0 হবে। চারটা বলের ক্ষেত্রে 90 ডিগ্রি, 360কে বলের সংখ্যা দিয়ে ভাগ। ওইটা তো বলগুলার মান যদি সমান হয় তখন। আমি কি এখানে বলগুলার মান সমান দিছি? এই দেখো আমি একটা দিছি পি, একটা কিউ, একটা আর। আমি কি কোথাও বলছি তিনটা বলের মান সমান? বলি নাই তো। ওই কন্ডিশন এখানে না, ভালো মতো বোঝো। তাহলে ভাইয়া কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটা বলের মান, তিনটা বলের মান বা লব্ধি, তিনটা বলের লব্ধি কখন 0 হবে? শর্তটা হচ্ছে, খেয়াল করে দেখো, যদি এরকম হয় ধরো পি এবং কিউ এই দুইটার লব্ধি আর এর সমান এবং একদম ঠিক আর এর বিপরীতে কাজ করে, তখন ঘটনা কি ঘটবে একটু দেখো তো। ধরো এই যে ঘটনাটা দেখো, ধরো পি এবং কিউ এই যে দুইটার মধ্যবর্তী কোণ আলফা না, পি এবং কিউ এই দুইটা বলে লব্ধি তুমি বাইর করলা, বাইর করে দেখলা যে পি এবং কিউ এই দুইটা বলে লব্ধি এক্স্যাক্টলি আর এর সমান এবং বিপরীতে কাজ করে। তাহলে কি এই আর এবং আর কাটাকাটি গিয়ে লব্ধি কত হবে? 0। কে কে বুঝছো? ভাইয়া যখন কোনো বিন্দুতে দুইটা বল কাজ করবে,
দুইটা বল কাজ করে লব্ধি শূন্য হওয়ার একটাই কন্ডিশন, দুইটা বলের মান সমান হইতে হবে এবং বিপরীতে কাজ করতে হবে। দুইটা বলের বেলায় বলের মান সমান না হইলে জীবনেও লব্ধি জিরো হবে না। কিন্তু তিনটা বল যখন কোনো বিন্দুতে কাজ করবে, বলগুলোর মান সমান না হইলেও কিন্তু লব্ধি জিরো হওয়া পসিবল। সবসময় বলের মান সমান হইতে হবে না। তখন এই যে দেখো, ধরো পি এবং কিউ এই দুইটা বলের লব্ধি এইবার আবার কাজ করবে। ধরো এটা এমন ভাবে কাজ করতেছে যে এই পি কিউ এর লব্ধি আর এর সমান এবং বিপরীত, তাহলে এই দুইটা কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি গিয়ে লব্ধি হবে জিরো। অথবা ধরো এরকম, ধরো যে পি এবং আর, এই যে ধরো পি এবং আর এই দুইটা বলের লব্ধি কিউ এর সমান এবং কাজ করতেছে ঠিক কিউ এর বিপরীতে। দেখো ধরো এই যে এবার এই দুটা নিলাম যে পি এবং আর এই দুটা বলের লব্ধি কিউ এর সমান এবং বিপরীতে কাজ করে, সেক্ষেত্রেও লব্ধি জিরো হবে। অথবা অথবা তুমি এইভাবে বলতে পারো, খেয়াল করে দেখো যে এই যে দেখো কিউ এবং আর এই দুটার লব্ধি ধরো এই যে পি এর সমান এবং পি এর অপোজিটে কাজ করে, সেই ক্ষেত্রেও লব্ধি শূন্য হবে। বলো এই জিনিসটা কয়জন বুঝছো? তার মানে কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটা বলের লব্ধি জিরো হইলে আমরা বলতে পারি কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে যে কোনো দুইটা বলের লব্ধি, ধরো এইটা, যে কোনো দুইটা বলের লব্ধি হবে তৃতীয় বলের মানের সমান এবং বিপরীতমুখী। কে কে বুঝছো বলো? কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটা বলের লব্ধি শূন্য হওয়ার শর্ত হচ্ছে, লব্ধি শূন্য মানে কি, এরা সাম্যাবস্থায় আছে, যে কোনো দুইটা বলের লব্ধির মান হবে তৃতীয় বলের সমান। পি এবং কিউ এর লব্ধি হবে আর এর সমান এবং কাজ করবে আর এর বিপরীতে। পি এবং আর এর লব্ধি হবে কিউ এর সমান এবং কাজ করবে কিউ এর বিপরীতে। কিউ এবং আর এর লব্ধি হবে পি এর সমান এবং কাজ করবে পি এর বিপরীতে। মানে যে কোনো দুইটা বলের লব্ধি হবে তৃতীয় বলের সমান এবং সেইটার বিপরীতমুখী। এইবার দেখো, তার মানে একটা জিনিস কি বুঝছো তোমরা, যে আগেই বলতেছিলা যে 120 ডিগ্রি ভাই, ওটা তো ভেক্টর অধ্যায়ে তোমরা পড়ছো যে তিনটা সমান বল, যদি তিনটা বলের মানে সমান হইতো পি পি পি, তখন লব্ধি জিরো হওয়ার কন্ডিশন হচ্ছে সবগুলো অ্যাঙ্গেল 120 ডিগ্রি। 120 120 120, ওটা আমরা পরে দেখবো আজকে ক্লাসের শেষে অথবা আগামী ক্লাসে। বাট কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটা বলের লব্ধি শূন্য হওয়ার জন্য তাদের মান যে সবসময় সমান হওয়া লাগবে এটা তো নেসেসারি না। আচ্ছা এইবার প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ো। কোনো বিন্দুতে 1 2 এবং √3 এই তিনটা বল ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে। সাম্যাবস্থা সৃষ্টি করে মানে কি? লব্ধি শূন্য। সাম্যাবস্থা সৃষ্টি করে মানে লব্ধি শূন্য। বলগুলোর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আমি তোমাকে চিত্র এঁকে বোঝাই, বাট পরীক্ষায় আসলে চিত্র না আঁকলেও চলবে এই ম্যাথগুলোর জন্য। পরীক্ষায় এই ম্যাথগুলোর জন্য আসলে চিত্র আঁকা লাগে না, বাট আমি তোমাকে ধরো চিত্র এঁকে বোঝাই। আর একাডেমিক পরীক্ষায় তুমিও চিত্র এঁকে দিলা, অসুবিধা কি? ওকে দেখো, ধরো এই যে একটা বিন্দুতে তিনটা বল ক্রিয়ার হতো, একটা হচ্ছে 1, একটা 2, একটা √3। ধরো এই অ্যাঙ্গেলটাকে ধরলাম আলফা, এই অ্যাঙ্গেলটাকে ধরলাম বিটা, এই অ্যাঙ্গেলটাকে ধরলাম গামা। তোমাকে বলছে 1 2 √3 এই তিনটা বল কোনো একটা বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থায় আছে, মানে লব্ধি শূন্য। বলগুলোর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এবার আমাকে বলো, দেখো এই যে আমার চিত্র অনুযায়ী 1 এবং 2 এই দুইটা বলের মধ্যবর্তী কোণ কি? আলফা। এখন আমাকে তোমরা বলো, যেহেতু এই তিনটা বল একই বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থায় আছে, তাহলে 1 এবং 2 এই দুইটা বলের লব্ধির মান কার সমান হবে বলো? কত হবে? 1 এবং 2 এই দুইটা বলের লব্ধির মান হবে √3 এর সমান। বুঝতেছো? তাহলে দেখো এই যে 1 এবং 2 এই দুটার লব্ধি হবে √3 এর সমান এবং কাজ করবে ঠিক বিপরীতে। তাহলে দেখো লব্ধির বর্গ, লব্ধি হচ্ছে √3, লব্ধির বর্গ সমান p² প্লাস q² প্লাস 2 ইন্টু পি কিউ, 2 ইন্টু পি ইন্টু কিউ কজ আলফা। এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেল কি? আলফা। এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই দুইটা বলের মধ্যবর্তী কোণ চিন্তা করে দেখো, পি কিউ দুইটা বল আলফা কোণে ক্রিয়ারত, তাদের লব্ধির মান কত? লব্ধির মান হচ্ছে √3। তাহলে লব্ধি স্কয়ার সমান p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। বলো এখান থেকে আলফার মান কত? ক্যালকুলেশন করে বলো, এই কত আসে? এটা হবে 3, এটা হবে 4 আর একে 5, 3 থেকে 5 গেলে কত থাকবে?
এদিকে থাকবে -2, এদিকে 4, -2 কে 4 দিয়ে ভাগ করলে -1/2 cos মাইনাস মানে 120 ডিগ্রি, cos ইনভার্স -1/2, এটা আসবে cos ইনভার্স -1/2 মানে 120 ডিগ্রি। শেষ। তাহলে আমরা আলফা পেয়ে গেছি। তাহলে 1 এবং 2 এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল পেয়ে গেছি। এবার আমাকে তোমরা বলো, ধরো এবার আমি 1 এবং √3 এটা বের করবো। ওয়েট, তুমি চাইলে এখন আগে বিটা বের করতে পারো অথবা আগে গামা, তোমার যেটা খুশি। ধরো আমার ইচ্ছা হলো আগে আমি গামা বের করবো। এখন আমাকে বলো 1 এবং √3 এই দুইটা বলের মধ্যবর্তী কোণ গামা। তাহলে এই দুইটার লব্ধির মান কার সমান হবে? যেহেতু তিনটা বল সাম্যাবস্থায় আছে, তাহলে 1 এবং √3 এই দুইটার লব্ধির মান হবে 2 এর সমান। বসাও। তাহলে লব্ধি স্কয়ার, দেখো এই যে লব্ধি স্কয়ার সমান পি স্কয়ার, 1 কে স্কয়ার করলে 1 প্লাস √3 কে স্কয়ার করো √3 স্কয়ার প্লাস 2 ইন্টু পি কিউ 1 ইন্টু √3, আর মধ্যবর্তী কোণ হচ্ছে গামা। এই এখান থেকে গামা কত আসে বলো? দেখো আমি আবার বলতেছি, 1 এবং √3 এই দুইটা বলে লব্ধি হবে 2 এর সমান। লব্ধি স্কয়ার সমান আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস গামা। এখান থেকে গামা কত আসছে বলো? গামা কত আসছে? গামা বলছে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, আমি আলফা পেয়ে গেছি, গামা পেয়ে গেছি। সেম একইভাবে তুমি বিটা বের করতে পারো, একইভাবে বিটা বের করা যায়। তবে আমাকে তোমরা বলো যে বিটা কি এইভাবে বের করার দরকার আছে? তুমি সিমিলার প্রসেসে বলতে পারো যে 2 এবং √3 এই দুইটা বলের লব্ধি হবে 1 এর সমান। তাহলে 1 স্কয়ার সমান এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস 2 ইন্টু √3 cos বিটা। বাট দরকার নাই তো ভাই, টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360। টোটাল অ্যাঙ্গেল কত? 360। তাহলে 360 থেকে বিয়োগ করে দাও, বলো বিটা কত আসে? বিটা হবে 360 থেকে এই দুইটা বিয়োগ, 120 আর 90 210, 150 ডিগ্রি। কে কে বুঝছো বলো তো? বলো বুঝছো কিনা? ইজি না? যে কোনো দুইটা বের করলে আর একটা তো সেম এইভাবেও বের করতে পারো, বাট দরকার নাই তো, 360 থেকে বিয়োগ করে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ওকে, আশা করি বুঝতে পেরেছো। এই কে কে বুঝছো একটু বলো। এই টাইপটা আসলে কি আর কারো ভুল হবে এই জীবনে? এই টাইপটা বলো, এই টাইপটা পরীক্ষা আসলে এই জীবনে আর যেন কারো ভুল না হয়। ওকে ঠিক আছে, এইবার প্রশ্নটা ভালো মতো মনোযোগ দিয়ে পড়ো। প্রশ্ন তোলা লাগবে না, প্রশ্নটা খালি রিডিং পড়ো। কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের দুইটা বলের লব্ধি হচ্ছে আর। কিউ এর মান দ্বিগুণ করলে আর দ্বিগুণ হয়, মানে লব্ধি দ্বিগুণ হয়। আবার কিউকে বিপরীতমুখী করলেও আর দ্বিগুণ হয়, মানে লব্ধি দ্বিগুণ হয়। প্রমাণ করো যে পি কিউ আর তিনটার অনুপাত, মানে এখানে তিনটা সমীকরণ লাগবে। প্রশ্নে তিনটা সমীকরণ দেওয়া আছে, চিন্তা নাই। দেখো তোমাকে প্রমাণ করতে বলছে পি কিউ এবং আর এই তিনটা বলের অনুপাত √2 অনুপাত √3 অনুপাত √2। খুবই ইজি। দাঁড়াও আগে দেখো, কোন বিন্দুতে পি এবং কিউ, ধরলাম পি এবং কিউ আলফা কোণে ক্রিয়ারত, কোনো অসুবিধা আছে? আমরা তো আলফা কোণেই ধরে নিই, তাই না? ধরো পি এবং কিউ দুইটা বল আলফা কোণে ক্রিয়ারত, লব্ধি হচ্ছে আর। তুমি পরীক্ষায় কিন্তু একটু বাংলায় লিখে নিবা, তুমি শুরুতে লিখবা ধরি পি এবং কিউ বলদ্বয় আলফা কোণে ক্রিয়ারত। তাইলে প্রথম ক্ষেত্রে লিখো, দেখো আগে সমীকরণগুলো লিখি, তাইলে ম্যাথ ইজি। লব্ধি স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 pq cos আলফা। আচ্ছা এবার আমাকে বলো, কিউ এর মান দ্বিগুণ করলে, দ্বিতীয় ক্ষেত্রে, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, কিউ এর মান দ্বিগুণ করলে, মানে কিউ যদি 2q হয় আর দ্বিগুণ হয়, আর দ্বিগুণ হয় মানে আর হয় 2r। আচ্ছা বলো এখানে কি পি এর মান কোনো চেঞ্জ হয়েছে? দ্বিতীয় ক্ষেত্রে বলো, দ্বিতীয় ক্ষেত্রে পি এর মান কিংবা মধ্যবর্তী অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে? প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিছিলাম পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা। দ্বিতীয় ক্ষেত্রে চেঞ্জ হয়েছে কি? কিউ এর জায়গায় 2q বসবে, আর এর জায়গায় 2r বসবে। পিও চেঞ্জ হয়নি, মধ্যবর্তী কোণও চেঞ্জ হয়নি। প্রথম ক্ষেত্রে মধ্যবর্তী কোণ যা ছিল, দ্বিতীয় ক্ষেত্রে মধ্যবর্তী কোণ সেমই আছে। প্রশ্নে কোণ নিয়ে কোনো কিছু বলে নাই। তার মানে খেয়াল করে দেখো লব্ধি স্কয়ার, এবার লব্ধি হচ্ছে 2r। দ্বিতীয় ক্ষেত্রে দেখো ওই দেখো লব্ধি 2r, 2r কে স্কয়ার করলে 4r স্কয়ার
পি যা ছিল তাই আছে, কিউ এর জায়গায় হবে 2q, 2q কে স্কোয়ার করলে 4q স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু 2q কজ আলফা, মধ্যবর্তী অ্যাঙ্গেল আগে যা ছিল তাই আছে। তাহলে এটা কত হবে? একবারে লিখে ফেলো, 2 দুগুণে 4pq কজ আলফা, একবারে লিখে ফেলো 2 দুগুণে 4pq কজ আলফা। এতটুকু বুঝতে পারছো নিশ্চয়ই? ওকে, ঠিক আছে। এইবার দেখো তৃতীয় ক্ষেত্রে পরের লাইনে কি বলছে একটা জিনিস খেয়াল করে দেখো, কিউকে বিপরীতমুখী করলেও আর দ্বিগুণ হয়। খেয়াল করে দেখো, কিউকে তুমি যদি বিপরীতমুখী করো তাইলে আর হয়ে যায় দ্বিগুণ। এটা হচ্ছে তৃতীয় ক্ষেত্রে। এখন আমাকে তোমরা বলো এখানে কি পি চেঞ্জ হয়েছে? বলো তৃতীয় ক্ষেত্রে কি পি চেঞ্জ হয়েছে? না, কিউকে বিপরীতমুখী করছি, লব্ধি আগে ছিল আর পরে হয়ে যাবে দ্বিগুণ মানে 2r। আলফা চেঞ্জ হয়েছে তৃতীয় ক্ষেত্রে, কিউকে যদি বিপরীতমুখী করি তাহলে আলফা চেঞ্জ হয়েছে। চিন্তা করো তো, আমি যদি যে কোনো একটা অ্যাঙ্গেল একটা বলের মানকে বা বলের ডিরেকশনকে বিপরীতমুখী করে দেই, আলফা চেঞ্জ হয়েছে অবশ্যই, 180 মাইনাস আলফা হবে। খেয়াল করে দেখো, ওয়েট, ধরো চিত্র আঁকা লাগবে না, খালি রাফ ধরো, এই যে পি, এই যে কিউ, ধরো এই যে পি কিউ, মধ্যবর্তী কোণ আলফা, তার লব্ধি ধরো আর, ধরো লব্ধি আর। তুমি যে কোনো একটা বলকে বিপরীতমুখী করলা, তারা বলছে কিউকে, ধরো এই যে কিউকে বিপরীতমুখী করলা, কিউকে বিপরীত দিকে ঘুরাই দিলা। এখন আমাকে বলো, আগে যদি বল দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা হয় তাহলে বিপরীতমুখী করার পরে বল দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 180 মাইনাস আলফা। এই জিনিসটা কি মনে মনে বুঝতে পারো? এটার জন্য ভাই চিত্র এঁকে সময় নষ্ট করা দরকার নাই। যে কোনো একটা বলকে যদি বিপরীতমুখী করে দেও তাহলে প্রথম ক্ষেত্রে দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা হইলে দ্বিতীয় ক্ষেত্রে হয়ে যাবে 180 মাইনাস আলফা। বুঝছো? এটা চিত্র আঁকার দরকার নাই, মনে মনে হয়ে যায় এটা। তাহলে দেখো এবার লব্ধি 2r, লব্ধিকে স্কোয়ার করলে 4r স্কোয়ার, পি যা ছিল তাই আছে। কিউকে বিপরীতমুখী করছি, কিউ এর মান কিন্তু চেঞ্জ হয়নি। কিউ এর মান প্রথম ক্ষেত্রে কিউ ছিল, তৃতীয় ক্ষেত্রেও কিউই আছে, প্লাস 2 ইন্টু পি কিউ কজ, মধ্যবর্তী অ্যাঙ্গেল আগে ছিল আলফা, এবার হয়ে যাবে 180 মাইনাস আলফা। বলো এই পর্যন্ত কে কে বুঝতে পারছো? এই তিনটা সমীকরণ যদি তুমি লিখতে পারো তাহলে স্থিতিবিদ্যার কাজ শেষ। এখন খালি সমীকরণ সমাধান। এবার এই তিনটা সমীকরণ সমাধান করে তুমি এইটা প্রমাণ করবা। ওকে, ঠিক আছে। এবার আমাকে বলো, এটা একবারে লিখে ফেলো, কজ 180 মাইনাস আলফা মানে কি বলো? দ্বিতীয় চতুর্ভাগ 180 90 এর জোড় গুণিতক চেঞ্জ হবে না, কজই থাকবে, কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে কজের চিহ্ন নেগেটিভ, এটা মাইনাস হয়ে যাবে। একবারে লিখে ফেলো মাইনাস 2p কিউ কজ আলফা। এই জিনিসটা কিন্তু ভাইয়া এবার একবারে লিখতে পারা উচিত, বাট তুমি পরের লাইনে লিখো যদি একবারে না পারো, মাইনাস 2p কিউ কজ আলফা। এইবার দেখো এটাকে ধরলাম 1 নং সমীকরণ, এটাকে ধরলাম 2 নং সমীকরণ, এটাকে ধরলাম 3 নং সমীকরণ। আর এই চিত্র পরীক্ষা আঁকার দরকার নাই, যদি চাও আঁকাইতে পারো, বাট নেসেসারি না। এইবার একটা জিনিস দেখো, যেটা প্রমাণ করতে বলছে পি কিউ আর, এখানে কোথাও আলফা কজ আলফা আছে? বলো, যেটা প্রমাণ করতে বলছে এখানে কোথাও কজ আলফা আছে? নাই। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কজ আলফাকে এলিমিনেট করা। এবং যখন অনুপাত আকারে প্রমাণ করতে বলে তখন আমরা কোন সূত্র ইউজ করি? প্রতিস্থাপন, অপনয়ন নাকি বজ্রগুণন? তোমরা যে 9 10-এ ম্যাথ করতে না, অনুপাতের ম্যাথ, অনুপাত আকারে আসে কখন? যখন প্রতিস্থাপন, অপনয়ন নাকি বজ্রগুণন ভাবে সলভ করো। বজ্রগুণন দিয়ে দুইটা সমীকরণ তুমি যদি বজ্রগুণন দিয়ে সলভ করো তাহলে তো অনুপাত আকারে চলে আসবে, যেখানে অনুপাত আকারে আছে। তাহলে এখানে আমরা বজ্রগুণন অ্যাপ্লাই করব। তার আগে খেয়াল করে দেখো, তার আগে কি করব? বজ্রগুণনে যাওয়ার আগে এই যে এই সমীকরণগুলো যোগ বিয়োগ করে এই কজ আলফাকে সরাবো। আচ্ছা এখন আমাকে তোমরা বলো, আমি যদি 1 নং এর সাথে 3 নং যোগ করে দেই তাহলে এই যে 2p কিউ কজ আলফা 2p কিউ কজ আলফা কাটাকাটি চলে যায় না? বলো, দাঁড়াও ডান পাশে লিখতেছি। ভাই স্থিতিবিদ্যার কাজ শেষ, এখন শুধু ক্যালকুলেশন। দেখো 1 নং আর 3 নং যোগ করতেছি, 1 যোগ 3, 1 নং আর 3 নং যোগ করতেছি কেন? এই যে 2p কিউ কজ আলফা, এই যে মাইনাস 2p কিউ কজ আলফা কাটাকাটি যাবে, তাহলে বাম পাশে r স্কয়ার 4r স্কয়ার হবে 5r স্কয়ার, p স্কয়ার 2p স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2q স্কয়ার। এটা কাটা শেষ। আচ্ছা এখানে দেখো কি ভাবে আছে, পি কিউ আর এইভাবে সিরিয়াল ওয়াইজ আছে।
ধরো আমি এটাকে একটু সিরিয়াল ওয়াইজ করি, সিরিয়াল ওয়াইজ লিখি 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার মাইনাস 5r স্কোয়ার এক পাশে এনে আমি সিরিয়াল বানাইলাম। ধরো এই যে একটা সুন্দর ফরম্যাট পাই গেছি, দেখো এই যে একটা ফরম্যাট সমীকরণ পাই গেছি যেখানে শুধু পি কিউ এবং আর আছে, আমার পি কিউ এবং আর দরকার। তাহলে দেখো ডিরেক্ট 1 নং এবং 3 নং যোগ করে দিলেই কাজ হয়ে গেছে। আচ্ছা এইবার আমাকে বলো 2 নং আর 3 নং যদি ডিরেক্ট যোগ করে দেই তাহলে কি কাটাকাটি গিয়ে এটা ভ্যানিশ হবে? বলো। 2 নং এ আছে 4p কিউ কজ আলফা আর 3 নং এ আছে -2p কিউ কজ আলফা, এখানে আছে 4p কিউ, এখানে 2p কিউ। ডিরেক্ট যোগ করলে কাটাকাটি যাবে না, এটাকে আগে 2 দিয়ে গুণ করে নিতে হবে। এটাকে কত দিয়ে গুণ করবে? দেখো 2, এই যে এটা অপনয়নের মতো। এই সমীকরণটাকে আগে তুমি যদি 2 দিয়ে গুণ করে নেও তাহলে এটা হবে 8r স্কয়ার, এটা হবে 2p স্কয়ার, এটা 2q স্কয়ার, এটা হবে -2 দুগুণে 4p কিউ কজ আলফা। এটা মনে মনে, এটা এই বয়সে লিখে করার দরকার নেই, মনে মনে যে এখানে আছে 4p কিউ কজ আলফা, এখানে -2p কিউ কজ আলফা। তো আমি যদি 2 নং সমীকরণের সাথে 3 নং সমীকরণ যোগ করি তবে 3 নংকে আগে 2 দিয়ে গুণ করে নেই, তাইলেই কাজ হয়ে যাবে। কি লিখবো দেখো, এই যে 2 নং সমীকরণের সাথে 3 নং সমীকরণকে যোগ করব তবে আগে 2 দিয়ে গুণ করে নিব। বুঝছো কি লিখছি এখানে? বলো এটা কি লিখছি? 2 নং এর সাথে 3 নং যোগ করব, তবে যোগ করার আগে মনে মনে এটাকে 2 দিয়ে গুণ করে নিব। তাহলে কি হবে দেখো, 4r স্কয়ার, এটাকে 2 দিয়ে গুণ করলে 8r স্কয়ার, 4 আর 8 12, 12r স্কয়ার সমান, এখানে আছে p স্কয়ার, এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 2p স্কয়ার, তাহলে p স্কয়ার আর 2p স্কয়ার 3p স্কয়ার প্লাস এখানে আছে 4q স্কয়ার, এখানে 2 দিয়ে গুণ করলে হবে 2q স্কয়ার, যোগ করলে 4 আর 2 এ 6q স্কয়ার, এখানে 4p কিউ কজ আলফা, এটাকে 2 দিয়ে মনে মনে গুণ করলে -4p কিউ কজ আলফা, তাহলে +4p কিউ কজ আলফা -4p কিউ কজ আলফা কাটাকাটি। এবার দেখো সুন্দর করে সাজাই, যে পি কিউ আর এই সিরিয়াল বানাই এবং এখানে আগে 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে p স্কয়ার, এখানে থাকবে 2q স্কয়ার, এটাকে মাইনাস আকারে লিখবো, 3 দিয়ে ভাগ করলে হবে 4 -4r স্কয়ার। ম্যাথ শেষ। এই দুইটা সমীকরণ কে কে লিখতে পারছে? এখন বস যোগগুণ করে দাও, ম্যাথ মিলে যাবে, শেষ। বলো 3 দিয়ে ভাগ করে সিরিয়াল করছি, পি কিউ আর এই সিরিয়ালে লিখছি, 3 দিয়ে ভাগ করলে এটা হবে p স্কয়ার, এটা 2q স্কয়ার, এটা হবে 4 -4r স্কয়ার। এই দুইটা সমীকরণ লিখতে পারছো? দাঁড়াও নামকরণ করি, দাঁড়াও, একটাকে ধরি 4, একটাকে 5, ম্যাথ শেষ। এইবার লিখো 4 এবং 5 এই দুইটা সমীকরণ হতে বস যোগগুণন সূত্র প্রয়োগ করে পাই, শেষ। ম্যাথ কিন্তু শেষ। 4 এবং 5 নং সমীকরণে 4 এবং 5 নং সমীকরণে বজ্র গুণন সূত্র প্রয়োগ করে পাই। বজ্র গুণন সূত্র প্রয়োগ করলে 3টা কি আকারে চলে আসবে? অনুপাত আকারে চলে আসবে। এখানে 3টা আননোন, 3টা অজানা রাশি, সূত্র প্রয়োগ করে পাই, এই বজ্র গুণন সূত্র মনে আছে তো? দেখো বজ্র গুণন সূত্র মনে আছে? একবার নিলাম পি স্কয়ার, একবার কিউ স্কয়ার, একবার আর স্কয়ার। দেখো পি স্কয়ারের বেলায় পি স্কয়ার বাদ, এটার সাথে এটা গুণ, 2 এর সাথে গুণ হবে -4 হবে -8, মাইনাস এটার সাথে এইটা মাইনাস আমরা +5 গুণে 10, তাহলে -8 + 10। এটা বুঝতেছো? দাঁড়াও আগে লিখি তারপরে আবার বুঝাচ্ছি। পি স্কয়ারের বেলায় পি স্কয়ার মনে মনে বাদ, এটার সাথে এটা গুণ, 4 দুগুণে -8, তারপরে মাঝখানে সূত্রের মাইনাস, এটার সাথে এটা গুণ, তারপর মাইনাস দিয়ে এটার সাথে এটা গুণ, তাহলে মাইনাসে 5 দুগুণে 10 হবে। বুঝতেছো? তারপরে কিউ স্কয়ারের বেলায় কিউ স্কয়ার বাদ, এবার আগে এই বরাবর গুণ, -5 এর সাথে এখানে 1 কিছু নাই, মানে 1 -5 আর 1 গুণ করলে -5, তারপরে সূত্রের মাইনাস, তাহলে এটার সাথে এটা গুণ, তারপর মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে 2 -4 -8 মাইনাসে +8 মাইনাসে +8। তারপর আর এর বেলায় আর বাদ, এইবার আবার এই বরাবর গুণ, মাইনাস এই বরাবর গুণ, 2 দুগুণে 4 -2 একে 2, 2 দুগুণে 4 -2 একে 2। এটা কি বুঝছো? এটা হয়তো অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে, দাঁড়াও আমি তোমাকে এক সিরিয়াল লেখা বুঝাই দিই, দাঁড়াও। 2p স্কয়ার, তোমার আলাদা করে না লিখলেও চলবে যদি বুঝতে থাকো,
আমি তোমার বোঝার সুবিধা থেকে এই দুইটা একসাথে লিখতেছি, দাঁড়াও। এই দুইটা সমীকরণ একসাথে লিখে তোমাকে বোঝাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। বাট যারা অলরেডি বুঝে ফেলছো তোমাদের এই দুইটা সমীকরণ একসাথে আর লেখার দরকার নেই। খেয়াল করে দেখো, এই যে 4 এবং 5, এই দুইটা সমীকরণকে আমি নিচে নিচে লিখছি তোমাকে বোঝানোর জন্য। তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, এই তিনটা অজানা রাশি, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার লিখে ফেলছি। পি স্কোয়ারের বেলায় পি স্কোয়ার গুলা বাদ, এই বরাবর সহগের গুণ মাইনাস এই বরাবর গুণ, তাহলে 2 4 -8, তারপর সূত্রের মাইনাস, তারপরে এখানে 5 2 -10, মাইনাস মাইনাসে প্লাস, বুঝছো? এই যে এই বরাবর সহগ গুণ মাইনাস এই বরাবর গুণ। আর কিউ স্কোয়ারের বেলায় কিউ স্কোয়ার বাদ, এইবার হচ্ছে এই বরাবর গুণ, আগে এই বরাবর গুণ, তারপর এই বরাবর গুণ, -5 এবং 1 গুণ করলে -5, তারপর সূত্রের মাইনাস, 2 এর সাথে -4 গুণ করলে মাইনাসে মাইনাসে +8। আর স্কোয়ারের বেলায় আর স্কোয়ার বাদ, এবার আবার এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ, 2 2 4 মাইনাস সামনে কিছু নেই, মানে 1 আছে, 2 1 2। এই বুঝছো? কে কে এটা বজ্র গুণন? হ্যাঁ ঠিক আছে, ওকে। এইবার ক্যালকুলেশন করে ফেলো, ম্যাথ শেষ। এইবার ক্যালকুলেশনটা করে ফেলো, কত হবে নিচে নিচে লিখি। প্লিজ, আচ্ছা এখানে জায়গা হবে না, কই লিখি? বাম পাশে লিখি, দেখো বাম পাশে লিখি। ম্যাথ কিন্তু শেষ, ম্যাথ কিন্তু শেষ। তাহলে দেখো, পি স্কোয়ার বাই 2 কিউ স্কোয়ার বাই 3 আর স্কোয়ার বাই 2 বর্গমূল করে দাও। বর্গমূল করে দিলে পি বাই √2 সমান কিউ বাই √3 সমান আর বাই √2 মিলে গেছে। এইবার অনুপাত আকারে লিখো, শেষ। সুতরাং এখান থেকে অনুপাত আকারে লিখে দাও, পি অনুপাত কিউ অনুপাত আর সমান √2 অনুপাত √3 অনুপাত √2। বলো তো কে কে বুঝছো এই সুন্দর ম্যাথটা? বলো, এই চমৎকার সুন্দর ম্যাথটি কে কে বুঝতে পেরেছো? বলো, খুবই চমৎকার। এই যে এখান থেকে ডিরেক্ট অনুপাত আকারে লিখলে এটা চলে আসবে, এখান থেকে ডিরেক্ট অনুপাত আকারে এটা লিখে ফেলা যায়। কে কে বুঝছো? ওকে, ঠিক আছে। চিত্র আঁকা কি মাস্ট? না, এই ম্যাথে চিত্র দরকার নাই। এই ম্যাথটা বোঝার জন্য তো আসলে চিত্র দরকার পড়তেছে না। কিউ বলকে বিপরীতমুখী করলে মধ্যবর্তী অ্যাঙ্গেল আগে আলফা হইলে পরে হয়ে যাবে 180 মাইনাস আলফা। এতটুকু জিনিস বুঝতে পারলেই হবে। যেই ম্যাথে তোমার চিত্র ছাড়াও তুমি বুঝতে পারতেছো, জোর করে চিত্র আঁকার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে। এইবার এই প্রশ্নটা তোলা লাগবে না, প্রশ্নটা রিডিং পড়ো। গত ক্লাসে বলের সাইন সূত্র পড়ছিলাম, মনে আছে কার কার? বলো, বলের সাইন সূত্র পি কিউ আর, যে কোনো দুইটা বলের মধ্যবর্তী কোণ, ধরো পি ডিভাইড বাই সাইন পি ছাড়া বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণ, পি বাই ছিল সাইন আলফা, নাকি পি বাই ছিল সাইন বিটা, একটাকে তো ছিলাম আলফা একটাকে বিটা, তাই তো? তারপরে পি এর নিচে ছিল সাইন বিটা, কিউ এর নিচে সাইন আলফা, আর আর এর নিচে ছিল সাইন আলফা প্লাস বিটা। যে কোনো একটা বল ডিভাইডেড বাই বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইন, এই অনুপাতগুলো হচ্ছে সমান, এটাই বলের সাইন সূত্র। তো এইখানে প্রশ্নটা ভালো মতো পড়ো, এটা ডিরেক্ট বলের সাইন সূত্র দিয়ে খুব ইজিলি মিলে যাবে। প্রশ্নটা মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় পড়ো। কোন বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ মানের দুইটা বল, তাদের লব্ধি, এই দুইটা বলের লব্ধি, তাদের অন্তর্গত কোণকে, ধরো এই দুইটা বলের মধ্যবর্তী কোণকে 1/3 বিভক্ত করে দেখাও যে তাদের অন্তর্গত কোণের মানে তো লব্ধির মানে তো। দেখো এটা খুবই সহজ একটা ম্যাথ, দাঁড়াও আমি আগে চিত্র আঁকাইতেছি। আচ্ছা একটা জিনিস প্রশ্নে বলা আছে, খেয়াল করে দেখো, পি গ্রেটার দেন কিউ, এই জিনিসটা খেয়াল করছো? এই দেখো এখানে কি বলছে, পি বড় কিউ ছোট। একটা জিনিস দেখো, শোনো, পরীক্ষায় যখন উল্লেখ করা থাকবে চিত্র আঁকার সময় সাবধান থাকবা। প্রশ্নে পি বড় দেওয়া কিউ ছোট, আগে চিত্রটা বোঝো। তাহলে চিত্র আঁকার সময় অবশ্যই একটাকে বড় করে আঁকাবে, একটাকে ছোট। কোনটা বড়? পি বড়। দেখো যে এটা পি এটা কিউ, আঁকার সময় এমন ভাবে আঁকাবা যাতে দেখেই বোঝা যায় তুমি জিনিসটা বুঝতে পারছো যে প্রশ্নে পি বড় কিউ ছোট। এবার আমাকে তোমরা বলো, যেহেতু পি বড় তা লব্ধি কার কাছাকাছি থাকবে বলো তো? একটা বল পি একটা বল কিউ, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যা খুশি তা হোক, আমি জানি না, ধরো লব্ধিটা অবশ্যই বৃহত্তর বলের কাছাকাছি থাকবে। ধরো এই যে লব্ধি, এই যে লব্ধি অবশ্যই বৃহত্তর বলের কাছাকাছি থাকবে, এটা আমাদের জানা কথা। এই যে লব্ধি আর পি এর কাছাকাছি থাকবে। এবার প্রশ্নটা ভালো মতো পড়ো,
পি এবং কিউ মানের দুইটি বলের লব্ধি, এই দুইটা বলের লব্ধি আর এদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। ওয়েট, তোমরা লেখো না। আমি যদি ধরি যে পি এবং কিউ এই দুইটা বলের মধ্যবর্তী কোণ, লেখো না তোমরা আলফা, তাহলে এই কোণটা হবে আলফা এর 1/3, α/3। আমার সাথে কে কে একমত? প্রশ্নে বলছে যে লব্ধিটা পি এবং কিউ এই দুইটা বলের অন্তর্গত কোণকে মানে আলফাকে 3/1 বিভক্ত করে। তাইলে লব্ধিটা যেহেতু পি এর কাছাকাছি থাকবে, তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটা হবে ছোট, এটা হবে বড়। তাহলে এটা হবে ছোট মানে α/3, আর এটা হবে 2 α/3। আমার সাথে কে কে একমত? আগে এই চিত্র আঁকায়ও না, তোমরা আগে দেখো। 2 α/3। কে কে একমত বলো? প্রশ্নটা ভালো মতো পড়ো আরেকবার। এটা প্রশ্ন বুঝতে পারলে ম্যাথ শেষ ভাই। বলছে দুইটা বলের মধ্যবর্তী কোণকে লব্ধি কি করে 3/1 বিভক্ত করে। তো লব্ধিটা তো অবশ্যই পি এর দিকে থাকবে, মানে এই দিকে হবে কম α/3, এটা হবে α/3 আর উপরে হবে 2 α/3। আচ্ছা এইবার তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি এই টোটাল অ্যাঙ্গেলটাকে আলফা ধরি, তাহলে এটা হবে 3/1 মানে α/3। ভগ্নাংশ চলে আসতেছে না? এইভাবে করলেও ম্যাথ হবে, কোনো সমস্যা নাই, বাট ভগ্নাংশ চলে আসতেছে না। তো ভগ্নাংশ নিয়ে কাজ করতে তো ভালো লাগে না। তো ভগ্নাংশ এলিমিনেট করার জন্য কি করা যায় বলো তো? একটা বুদ্ধি করো যে ভাই এই অ্যাঙ্গেলটার 3/1 হচ্ছে এইটা। তো আমি যদি ধরার সময় একটা বুদ্ধি করি, বুদ্ধিটা কি? এই যে টোটাল অ্যাঙ্গেলটা দেখো, টোটাল অ্যাঙ্গেলটাকে যদি আমি ধরি 3α, তাহলে এটা হবে 3/1 মানে শুধু আলফা, আর এই বাকিটা হবে 2α। কে কে বুঝছো? দেখছো ম্যাথটা সহজ হয়ে গেল, ভগ্নাংশ উধাও হয়ে গেল। কে কে বুঝছো যে নর্মালি তো আমরা দুইটা বলের মধ্যবর্তী কোণকে আলফা ধরি, কিন্তু এখানে আমরা যদি আলফা না ধরে দুইটা বলের মধ্যবর্তী কোণকে 3α ধরি, তাইলে এই অ্যাঙ্গেলটা হবে 3/1 মানে আলফা, আর এটা হবে বাকিটা 2α। সহজ হয়ে গেল না? সহজ হয়ে গেল। এইবার ম্যাথ করবো শেষ। এইবার দেখো ক্যালকুলেশন করি। ওয়েট, এবার বলের সাইন সূত্র দেখো, সবগুলো অ্যাঙ্গেল জানি ভাই। এই অ্যাঙ্গেলটা জানি আলফা, এটা 2α, এটা 3α। যখনই তুমি দেখবা যে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটা বলে লব্ধি আর, এবং এখানে সবগুলো অ্যাঙ্গেল তুমি জানো, এই অ্যাঙ্গেলটা জানো আলফা, এই পুরাটা 3α, এটা 2α, সবগুলো অ্যাঙ্গেল জানো, তখন তুমি বলের সাইন সূত্র বসাই দিবা। লিখবা বলের সাইন সূত্র হতে পি কিউ আর, পি কিউ আর, পি ডিভাইড বাই পি ব্যতীত বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইন, পি ব্যতীত বাকি দুইটা বল কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 2α। তাহলে পি এর নিচে অ্যাঙ্গেল বসবে 2α, কিউ এর নিচে বসবে কিউ ব্যতীত, কিউ এর নিচে বসবে কিউ ছাড়া, কিউ বাদে বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণ আলফা, এবং আর এর নিচে বসবে আর ব্যতীত বাকি দুইটা বল অর্থাৎ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ পুরাটা। পুরা অ্যাঙ্গেলটা কত? পুরা অ্যাঙ্গেলটা 3α। বলো এই লাইনটা কে কে লিখতে পারছো? এই লাইনটা লিখতে পারলে আসলে স্থিতিবিদ্যার কাজ শেষ। বাকিটা একদম সিম্পল ক্যালকুলেশন। কে কে বুঝছো আগে বলো? তোমরা পরীক্ষায় একটু বাংলা ভাষায় লিখবা যে বলের সাইন সূত্র প্রয়োগ করে পাই। যখনই দেখবা কোনো একটা বিন্দুতে ক্রিয়ারত দুইটা বলের লব্ধি আর, এবং এই সবগুলো অ্যাঙ্গেল তুমি জানো, বলের সাইন সূত্র বসিয়ে দেবা। যে কোনো একটা বল ডিভাইড বাই ওই বলটা ব্যতীত বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণ, ওই কোণের সাইনের অনুপাত p/sin2α, q/sin α, r/sin3α, এই অনুপাতগুলো সমান। এইবার শুরুতে আমার কি বের করতে হবে দেখো, তোমাকে বলছে দেখাও যে তাদের অন্তর্গত কোণের পরিমাণ, তাদের মানে বলদ্বয়ের পি এবং কিউ, এদের বলদ্বয়ের কোণের পরিমাণ এত। আচ্ছা এখন আমাকে বলো, এখানে আমার প্রশ্ন মতে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত ধরছে? 3α, তাই না? তাহলে প্রমাণ করতে হবে এটা সমান 3α। দেখো এই যে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আমি 3α ধরছি, তো প্রশ্ন মতে প্রমাণ করতে হবে 3α সমান এত। এখন 3α বের করার জন্য তো আর 3α বের করা লাগবে না, আলফা বের করলেই তো হবে। তুমি আলফা বের করে 3 দিয়ে গুণ করে দিলেই তো হচ্ছে। এখন আমাকে তোমরা বলো, এই যে তিনটা অনুপাত, এই তিনটা অনুপাত থেকে আমি আলফা বের করব, কোন দুইটা নিয়ে কাজ করা ইজি হবে? ভাই আমার এখানে আলফা বের করার জন্য তিনটা অনুপাত তো নেওয়ার দরকার নাই, যে কোনো দুইটা নিলেই হবে। তুমি কোন দুইটাকে চুজ করবা? এটা শুধু আলফা আছে, এইটা আর 2α, sin3α, এটাকে তুমি নিতে চাইবা না? এটা নিলে বড় হবে, sin3 এর সূত্র বড় হবে।
আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ভাই তোমাকে আমি বললাম তুমি আলফা বের করো, তো আলফা বের করার জন্য অবশ্যই তুমি এই দুটো অনুপাত নিবা, কারণ সাইন টু আলফা সাইন আলফা ইজিলি ক্যালকুলেশন করে ফেলা যাবে। এবং তুমি আরেকটা জিনিস যদি দেখো যে আলফা এর ভ্যালু যেটার মাধ্যমে আনবো সেখানে শুধু পি এবং কিউ আছে। ভাইয়া প্রশ্নের মধ্যেই হিন্ট দেওয়া আছে কি করতে হবে। দেখো প্রশ্নেই দেখো এটা সমান আনতে হবে পি এবং কিউ, এই দেখো তার মানে এই দুইটা অনুপাত নিতে হবে, দেখেই বুঝে ফেলা যায়। এইবার ক্যালকুলেশন করো, লিখবা তুমি পরীক্ষায় লিখবা প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে, একাডেমিক পরীক্ষায় একদম বাংলায় লিখে দিবা। দেখো পি বাই সাইন টু আলফা মানে টু সাইন আলফা কজ আলফা, আর কিউ বাই সাইন আলফা, তাহলে সাইন আলফা কাটা, তাহলে কজ আলফা সমান কি হবে, সাইন আলফা কাটা, তাহলে কজ আলফা সমান পি বাই টু কিউ। সুতরাং আলফা সমান ম্যাথ শেষ, মানে প্রথমটা শেষ, কজ ইনভার্স পি বাই টু কিউ। এখন দেখাইতে বলছে টোটাল অ্যাঙ্গেল কত, টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 3 আলফা। সুতরাং তুমি লিখবা বল দ্বয়ের অন্তর্গত কোণের পরিমাণ, সুতরাং বল দ্বয়ের অন্তর্গত কোণের পরিমাণ 3 আলফা সমান 3 দিয়ে গুণ। বলো প্রথম পার্টটা কে কে বুঝছো, এটা খুবই সিম্পল ভাই, প্রথম অংশটুকু কে কে বুঝছো, প্রশ্নের মধ্যে হিন্ট দেওয়া আছে। এই যে প্রশ্ন দেখেই বোঝা যায় যে পি এবং কিউ এর অনুপাত আছে, তাহলে আমার এই দুটো অনুপাত নিয়ে এখান থেকে আমি আলফা বের করব, খুবই সিম্পল। আচ্ছা প্রথমটা শেষ, এইবার দ্বিতীয়টাতে কি বলছে একটু পড়ো, লব্ধির মান দেখাইতে বলছে। দেখো লব্ধির মান দেখাইতে বলছে, ওকে খেয়াল করে দেখো, তো লব্ধির মান বের করতে বলছে, তো লব্ধি যদি বের করতে বলি অবশ্যই এটা নিতে হবে, তৃতীয় অনুপাতটা লাগবে নাকি বলো। যখন তুমি এই যে বলের সাইন সূত্র দিয়ে ম্যাথ করবা, তুমি তো এখন সামান্তরিক সূত্র দিয়ে করো নাই, তুমি চাইলে সামান্তরিক সূত্র দিয়েও করতে পারো, বাট এইখানে খেয়াল করে দেখো তৃতীয় অনুপাতটা এবার নিতেই হবে না, যদি তুমি এই অনুপাতটা থেকেই প্রমাণ করতে চাও। তো লব্ধির মান তো আর, লব্ধি মানে তো আর, আমরা আর ধরছি তাই না, এইবার তৃতীয় অনুপাতটা নিতেই হবে, তো তৃতীয় অনুপাতটা এবার নিতেই হবে। এর সাথে তুমি সাপোর্ট হিসেবে কাকে নিবা বলো, প্রথমটা নাকি দ্বিতীয়টা, বলো প্রথমটা নাকি দ্বিতীয়টা, অবশ্যই দ্বিতীয়টা, কারণ দ্বিতীয়টাতে শুধু আলফা আছে ভাইয়া, দ্বিতীয়টাতে আছে শুধু আলফা। ধরো এইটা নিতেই হবে, এটা নিতেই হবে, কারণ নাইলে লব্ধি আসবে করতে গিয়া। তো এটার সাথে সাপোর্ট হিসেবে সমীকরণ বানানোর জন্য আমি দ্বিতীয় অনুপাতটা নিব, কারণ এই দুইটার মধ্যে তো এইটা ইজি। এইবার দেখো লিখো দ্বিতীয় ও তৃতীয় অনুপাত হতে, দ্বিতীয় ও তৃতীয় অনুপাত হতে, তাহলে কিউ ডিভাইড বাই সাইন আলফা সমান আর ডিভাইড বাই সাইন 3 আলফা, সাইন 3 এই সূত্র মনে আছে, সাইন 3 সমান 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউবে। এই সূত্র মনে আছে কার কার বলো, এই সূত্র কার কার মনে আছে দেখি, আর বাই সাইন 3 এ সমান 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউবে। এবার সাইন আলফা দিয়ে কাটাকাটি করে দাও, এখানে কাটাকাটি করে দিই, এখানে দেখো কিছু থাকবে না, এখানে কিছু থাকবে না মানে 1 হয়ে যাবে, এখানে সাইন আলফা বাদ থাকবে শুধু 3, এখানে সাইন কিউব হয়ে যাবে সাইন স্কয়ার, এখানে সাইন কিউব হয়ে যাবে 4 সাইন স্কয়ার। এই বুঝছো ম্যাথ শেষ, ম্যাথ কিন্তু শেষ, খুবই ইজি ব্যাপার। সাইন 3 এর সূত্র বসে দিয়েছি 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউবে, ওখান থেকে একটা সাইন আলফা কাটাকাটি এটা আছে। এখন আমার দরকার হচ্ছে সাইন স্কয়ারের ভ্যালু। দেখো যেটা প্রমাণ করতে বলছে, দাঁড়াও আমি তোমাকে আরেকটা লাইন লিখে দিই, আর সমান ম্যাথ শেষ, এই যে গুণ করে দাও 3q মাইনাস 4q সাইন স্কয়ার আলফা। দেখো যেইটা প্রমাণ করতে বলছে ওখানে কোথাও সাইন আলফা আছে বলো, যেইটা প্রমাণ করতে বলছে ওখানে আছে শুধু পি এবং কিউ, সাইন আলফা তো নাই, তাহলে এই সাইন আলফার মান বসাইতে হবে। সাইন আলফার মান কোত্থেকে আনবো, এই যে
এই যে তোমাদেরকে মনে আছে আগের ম্যাথে, এই যে আগের ম্যাথ না তো একই ম্যাথ, কজ আলফা সমান আসছিল p/2q, বলো। এই যে দেখো, এই যে কজ আলফার মান আসছিল p/2q, আমাকে তোমরা বলো এটা মনে 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 মনে, এগুলো আসলে লেখা লাগে না। কজ আলফা সমান আসছিল p/2q, তাহলে আমাকে তোমরা বলো কজ আলফা সমান যদি p/2q হয় তাহলে সাইন স্কোয়ার মানে কি? এই সরকারি সূত্র মনে আছে? সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কস স্কোয়ার, একবারে বসায় দাও না। কস স্কোয়ার মানে কত? কস স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার করে দিলে p²/4q²। এই দেখো, এই যে কস স্কোয়ার, p কে স্কোয়ার করলে p² আর 2q কে স্কোয়ার করলে 4q²। এইবার তুমি এটা ক্যালকুলেশন করো, এই যে 4q² দিয়ে লসাগু করো, লসাগু করলে 4q² মাইনাস p², তারপর কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখো সুন্দর মতো মিলে যাবে। 3q মাইনাস 4q দিয়ে কাটলে নিচে থাকবে একটা কিউ, নিচে থাকবে একটা কিউ, যে 4q², কিউ কাটা, উপরে থাকবে 4q² মাইনাস p², 4q² মাইনাস p²। তাহলে কি আসতেছে দেখো, এখানে লিখি, কই লিখি, আচ্ছা এখানে লিখি। তাহলে লব্ধি সমান, এইবার খেয়াল করে দেখো, এই যে এখানে 4q² তো লসাগু করছি, 4q কাটা, নিচে একটা কিউ থাকবে, 4q² মাইনাস p², ঠিক আছে। এইবার কি থাকছে দেখো, কিউ দিয়ে যদি লসাগু করি তাইলে 3q² 3q² মাইনাস 4q² মাইনাস 4q², মাইনাসে মাইনাসে প্লাস p², মাইনাসে মাইনাসে প্লাস p²। হ্যাঁ ঠিক আছে, তাইলে এইবার উত্তর মিলে গেছে। তাহলে লব্ধির মান দেখো কত আসে, নিচে কিউ, উপরে p² মাইনাস q²। এই প্রশ্নে মাইনাস হবে, প্রশ্নটা টাইপিং মিস্টেক হয়েছে। শোনো, একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা মাইনাস হবে। আমরা তো কোথাও ভুল করি নাই, তাই না? আমরা কোথাও ভুল করছি? আমরা কোথাও ভুল করি, এটা প্রশ্নটাতেই ভুল আছে খুব সম্ভবত, এটা মাইনাস হবে। ওকে, একটু ঠিক করে নাও, এটা কি হবে? এটা হবে মাইনাস। হ্যাঁ ওকে, বলো বুঝতে পারছো কিনা, সবাই বলো বুঝছো কিনা? খুবই ইজি, খুবই সিম্পল কাজ। অথবা এই ম্যাথটা তুমি চাইলে, এই যে এই লব্ধির কাজটা, লব্ধির মানটা তুমি সামান্তরিক সূত্র দিয়েও করতে পারো, যে লব্ধি স্কোয়ার সমান কি p² প্লাস q² প্লাস 2p, কিউ কজ আলফা, আলফা এর জায়গায় হবে 3α। ওভাবেও করে যায়, ওইভাবে তো ইজি হবে। ওইভাবে কি ইজি হবে না? চলো তো করে দেখি, ওভাবেই তো ইজি হওয়ার কথা। দাঁড়াও, এটা সামান্তরিক সূত্র দিয়ে করে দেখি তো কি আসে। লব্ধির মানটা, লব্ধি r² সমান p² প্লাস q², মানে এইভাবে তো করলাম। খেয়াল করে দেখো, এইভাবে করলে একটু বড় হচ্ছে, বাট কঠিন না। আচ্ছা এখানে কঠিন কিছু করছি? কঠিন কিছু করি না, একটু বড় হয়েছে। বাট যদি আমরা এইভাবে না করে, মানে দ্বিতীয় অংশটা আলফা বাইর করাটা, তো এইভাবে আলফা বের করে 3α, এটা প্রথমটা, এটাই সবচেয়ে ইজিয়েস্ট। বাট পরের অংশটা লব্ধির মান বের করাটা যদি আমরা সামান্তরিক সূত্র দিয়ে করি, প্লাস 2pq cos 3α, মধ্যবর্তী অ্যাঙ্গেল তো 3α, ঠিক আছে। এইবার দেখো cos 3α ভ্যালু কত, বা 3α সমান হচ্ছে এইটা। আচ্ছা ওয়েট, এইভাবে তো করা যাবে না, এটা তো ওই যে এইটাকে ভাঙানো গিয়ে প্যারা হয়ে যাবে, এইটাকে ভাঙানো তো প্যারা হয়ে যাবে। এইভাবে করলে এই দেখো, এটার কোনো ডিটার এক্সাক্ট ভ্যালু তো জানি না। এই যে 3α, এই 3αর মান যদি এখানে বসাই, 3 cos ইনভার্স p/2q, এই সামনে 3 রেখে তো কাটাকাটি করা যাবে না, বুঝছো? তাহলে ওইভাবেই করা লাগবে। এই যে এই প্রসেসটাই সবচেয়ে সেফ প্রসেস। লব্ধি বের করার জন্য আর এটা নিবা, লব্ধি বের করার জন্য তো তৃতীয় অনুপাতটা নিতেই হবে, সাথে সাপোর্ট হিসেবে দ্বিতীয় অনুপাতটা নিবা, কারণ এটা নিলে ইজি। sin 2α নিলে 2 sin α cos α, ক্যালকুলেশন জটিল হবে, খুব ইজিলি মিলে গেছে। আর এখানে তুমি যদি ওই যে সামান্তরিক সূত্র দিয়ে করতে যাও, এখানে তো ভ্যালু জানি না, যে এখানে cos ইনভার্সটা কাটাকাটি যাবে, যদি সামনে 3 না থাকে, এখানে তো 3 থাকার ফলে এটা কাটাকাটি করা যাচ্ছে না, কাজে এইভাবে আমরা করব না, এইভাবে করব না, যেইভাবে আগেরটাতে দেখাইছি এইভাবেই করে ফেলবো, ঠিক আছে। ওকে, ইজি জিনিস। একজন বলছে 1 মাইনাস p²/4q², এটা একটু বুঝি নাই, খেয়াল করে দেখো ভাইয়া, এই যে এখানে ছিল sin² α, এখানে ছিল কি sin² α,
সাইন স্কোয়ার আলফাকে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস কস স্কোয়ার আলফা লিখতে পারি না? সরকারি সূত্র 1 মাইনাস কস স্কোয়ার। তো এই যে কজ আলফা সমান পাইছি কি p/2q, দেখো ওই যে লিখে রাখছি ওই যে কজ আলফা, তাহলে এখানে হবে 1 মাইনাস কস স্কোয়ার, তাহলে কস স্কোয়ার আলফা সমান কি হবে p²/4q স্কোয়ার, ওই যে এটাকে স্কোয়ার করো, এই যে বুঝছো এবার? ওকে ঠিক আছে, বুঝতে পারছো? ওকে ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার এই ম্যাথটা প্রশ্নটা পড়ো, 18 নম্বর প্রশ্নটা ভালো মতো পড়ো, খুবই ইজি ম্যাথ। ঠিক আছে ওকে ফাইন, শোনো এটা খুবই ইজি ম্যাথ, জাস্ট আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা টোটাল অ্যাঙ্গেলটাকে 3 আলফা ধরছি, যাতে এই 1/3 তখন α/3 না হয়ে শুধু আলফা হয়, তাহলে বাকি অংশটা হবে 2 আলফা। এই জিনিসটা ধরতে পারলে ম্যাথটা একদম ইজি হয়ে যায়। ঠিক আছে, একজন জিজ্ঞেস করছে স্থিতিবিদ্যা কয়টা ক্লাস লাগবে? ম্যাক্সিমাম 12টা, 11 থেকে 12-র মধ্যেই হয়ে যাবে। দেখো আলফা কোণে হেলানো ও এ এবং ওবি বরাবর ক্রিয়াশীল যথাক্রমে পি ও কিউ বল দিয়ে লব্ধি আর, আর বলটি ও এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। ওয়েট আমি তোমাকে আগে চিত্র এঁকে বোঝাই। ধরো এটা হচ্ছে ও এ, এটা ওবি, ও এ এবং ওবি দুইটা হেলানো তল, কত কোণে হেলানো? ধরো এই যে ও এ ও বি, হেলানো তল আলফা কোণে হেলানো, এই যে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, দুইটা তল আলফা কোণে হেলানো, ও এ বরাবর ক্রিয়াশীল পি, ও বি বরাবর ক্রিয়াশীল কিউ, এই যে ও এ বরাবর পি, ও বি বরাবর ক্রিয়াশীল কিউ, তাদের লব্ধি আর, ধরো লব্ধি আর ও এ এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। বলো আগে এই চিত্র এতটুকু কে বুঝছো? প্রশ্নে যা যা বলছে আমি তাই তাই আঁকাইছি। ও এ এবং ও বি দুইটা তল আলফা কোণে হেলানো আছে, ও এ বরাবর কাজ করতেছে পি, ও বি বরাবর কাজ করতেছে কিউ, দুইটা বলে লব্ধি আর ও এ এর সাথে, ও এ এর সাথে মানে পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। ওকে ফাইন ফাইন, এটা গেল প্রথম কন্ডিশন। তারপর কিউ পরিবর্তিত হয়ে কিউ প্রাইম, ধরো কিউ যদি কিউ প্রাইম হয়ে যায়, ওয়েট, কিউ যদি কিউ প্রাইম হয়ে যায়, কিউ কিউ পরিবর্তিত, এটা প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কিউ হয়ে যাবে কিউ প্রাইম, কিউ হয়ে যাবে, দ্বিতীয় ক্ষেত্রগুলো আমি সবুজ দিয়ে লিখি, কিউ হয়ে যাবে কিউ প্রাইম, তাদের লব্ধি হয়ে যাবে আর প্রাইম, লব্ধি হয়ে যাবে তখন লব্ধি আর হয়ে যাবে আর প্রাইম, ও এ এর সাথে থিটা প্রাইম কোণ উৎপন্ন করে। আগে অ্যাঙ্গেল ছিল এই যে এই অ্যাঙ্গেলটা ছিল থিটা, এইবার এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে থিটা প্রাইম। দ্বিতীয় ক্ষেত্রে শোনো, প্রথম ক্ষেত্রে কিউ, দ্বিতীয় ক্ষেত্রে হয়ে যাবে কিউ প্রাইম, প্রথম ক্ষেত্রে লব্ধি আর হয়ে যাবে দ্বিতীয় ক্ষেত্রে আর প্রাইম, প্রথম ক্ষেত্রে অ্যাঙ্গেল থিটা, দ্বিতীয় ক্ষেত্রে হয়ে যাবে থিটা প্রাইম, মানে এই যে এই অ্যাঙ্গেলটা লব্ধির অ্যাঙ্গেলটা পি এর সাথে। তোমাকে বলছে যদি আলফা সমান পাই না হয়, আলফা মানে 180 ডিগ্রি হওয়া যাবে না। আচ্ছা আমাদের চিত্রটা দেখে বলো তো, আমরা যে আলফাটা নিচ্ছি এটা 180 ডিগ্রি? মানে বলছে আলফা এর মান তুমি যে কোনো কিছু নিতে পারবা কিন্তু 180 ডিগ্রি নিতে পারবা না। বাট আমরা যে চিত্রটা আঁকাইছি, আমরা তো প্রশ্নটা পড়ার আগেই যে চিত্র আঁকাই বলছি 180 ডিগ্রি আমরা নেই নাই। তোমাকে বলছে দেখাও যে আর প্রাইম এবং আর এর অনুপাত হচ্ছে এইটা। আচ্ছা দেখো, আর প্রাইম এবং আর মানে প্রথম ক্ষেত্রে লব্ধি হচ্ছে আর, দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি হচ্ছে আর প্রাইম, এই দুটোর অনুপাত দেখাইতে হবে এত। ঠান্ডা মাথায় চিন্তা করো, খেয়াল করে দেখো, এখানে প্রথম ক্ষেত্রে তুমি প্রথম ক্ষেত্রটা চিন্তা করো, যে সাদা আমি সাদা দিয়ে গোল দিচ্ছি, প্রথম ক্ষেত্রে পি কিউ আর, পি কিউ আর, এই যে সাদা গোল দিয়ে রাখছি এগুলো হচ্ছে প্রথম ক্ষেত্রে পি কিউ আর, এই পি কিউ দুইটা বলে লব্ধি হচ্ছে আর, টোটাল অ্যাঙ্গেল হচ্ছে আলফা, এইটা থিটা, তাহলে এটা কত বলো তো? আলফা মাইনাস থিটা। আমরা সবগুলো অ্যাঙ্গেল জানি, বলের সাইন সূত্র বসায় দেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। যখনই তুমি দেখবে একটা বিন্দুতে মোট 3টা বল, তুমি এভাবে চিন্তা করতে পারো, দুইটা বলে লব্ধি আর মানে বল 3টা টোটাল, এই দুইটা বল আর লব্ধি সহ মোট 3টা বল, এবং প্রত্যেকটার মধ্যবর্তী অ্যাঙ্গেল আমি জানি, এটা পুরাটা আলফা, এতটুকু থিটা, তাহলে এটা আলফা মাইনাস থিটা। এইবার দেখো ওয়েট, পি কিউ আর লেখো না, দেখো আগে দেখো পি কিউ আর, এই তিনটার অনুপাত নিব বলের সাইন সূত্র,
এখন এই তিনটার মধ্যে আমার কিন্তু সমীকরণ আনার জন্য দুইটা হইলেই হয় অনুপাত, তিনটা লাগে না। যেটা প্রমাণ করতে বলছে ওখানে আর আছে, তার মানে এটা নিতেই হবে, আর নিতেই হবে। শোনো, যেটা প্রমাণ করতে বলছে ওখানে আর লাগবে, তাহলে অবধি তো নিবই। সাথে সাপোর্ট হিসেবে কিউ নিতে পারো, পিও নিতে পারো। তোমার কি মনে হয় কাকে সাপোর্ট হিসেবে নেওয়া উচিত হবে? দেখো, দুইটা কন্ডিশনে পি সেম আছে, পি কিন্তু চেঞ্জ হচ্ছে না, তার মানে পি সেম থাকতেছে, কাটাকাটি করা যাবে। আর কিউ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কাকে নিবা বলো? যে পরিবর্তনশীল, যে খালি একটু পরপর রূপ চেঞ্জ করে তাকে নিবা, নাকি যে চেঞ্জ করে না তাকে চুজ করবা বলো? যে চেঞ্জ হয় না, যার কনস্ট্যান্ট আছে তাকে চুজ করবা। তাহলে আমি পি এর সাথে আর নিব। দেখো এই যে আমার আর লাগবে, লেখো প্রথম ক্ষেত্রে, ওয়েট ভাই, কিউ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তো কিউ কে নিবা না, কারণ প্রথম ক্ষেত্রে কিউ, দ্বিতীয় ক্ষেত্রে কিউ প্রাইম। তো তুমি যদি কিউ নেও, কিউ এবং কিউ প্রাইম কিন্তু কাটাকাটি যাবে না, কিন্তু দুইটা ক্ষেত্রে পি কিন্তু সেম, তাহলে পি পি কাটা যাবে। দেখো, পি ডিভাইড বাই সাইন, আর ডিভাইড বাই সাইন, খেয়াল করে দেখো, পি এর নিচে বসবে পি ব্যতীত বাকি দুইটার মধ্যবর্তী কোণ, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা মাইনাস থিটা। ম্যাথ শেষ। এবং আর এর নিচে বসবে আর ব্যতীত বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণ আলফা। বলো এই লাইনটা কে কে বুঝছো? এবার দ্বিতীয় ক্ষেত্রেও সেম, পি পি থাকবে, আর হয়ে যাবে আর প্রাইম। দেখো ভাই, আমার কিন্তু আর প্রাইম লাগবে, আর প্রাইম লাগবে। নিচে সাইন। এবার দেখো, এবার আর প্রাইমের নিচে অ্যাঙ্গেল বসবে পি এবং কিউ, এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটা তো আলফাই, এটা আলফা। আর এইবার থিটা হয়ে যাবে থিটা প্রাইম। কেমনে? এই দেখো, পি এর নিচে আগে অ্যাঙ্গেল ছিল আলফা মাইনাস থিটা, দ্বিতীয় ক্ষেত্রে থিটা হয়ে গেছে থিটা প্রাইম, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে থিটা প্রাইম, এই যে এটা হয়ে যাবে আলফা মাইনাস, এই যে প্রথম ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা মাইনাস থিটা, দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু এই অ্যাঙ্গেলটা হয়ে গেছে থিটা প্রাইম, তাহলে এটা হয়ে যাবে আলফা মাইনাস থিটা প্রাইম। কে কে বুঝছো? দেখো ভাইয়া, দ্বিতীয় ক্ষেত্রে থিটা হয়ে গেছে কই, থিটা হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে থিটা হয়ে গেছে থিটা প্রাইম, তাহলে থিটা এর জায়গায় থিটা প্রাইম বসবে। বাট আলফা তো চেঞ্জ হয়নি, প্রথম ক্ষেত্রেও দুইটা বলের মধ্যবর্তী কোণ আলফাই ছিল, দ্বিতীয় ক্ষেত্রেও আলফাই আছে। তাহলে এইবার বলো, এই যে 1 নং 2 নং, একটাকে একটা দ্বারা ভাগ করে দিলেই ম্যাথ শেষ, খুবই ইজি ম্যাথ। বলো 1 নংকে 2 নং দ্বারা ভাগ করবো নাকি 2 নংকে 1 নং দ্বারা? খেয়াল করে দেখো, যেটা প্রমাণ করতে বলছে ওখানে উপরে আছে আর প্রাইম, নিচে আছে আর, তাহলে আমি 2 নংকে 1 নং দিয়ে ভাগ করি, ম্যাথ শেষ। খুবই সহজ একটা ম্যাথ। 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই, এইটাকে বাম পাশে লিখি, সাইন আলফা কাটা, আর প্রাইম বাই আর প্রাইম ডিভাইড বাই আর। এখানে পি পি কাটা, যেহেতু এইটাকে এটা দিয়ে ভাগ করতেছি, তাহলে এটা নিচে থাকবে, এটা উল্টে উপরে উঠে যাবে, তাহলে নিচে থাকবে সাইন আলফা মাইনাস থিটা প্রাইম। এই ম্যাথটা যে কতটা সহজ, কে কে বুঝছো বলো? এটা কিন্তু সৃজনশীল আসতে পারে। উপরে সাইন আলফা মাইনাস থিটা, এই উপরে তো এখানে সাইন নাই, এই টাইপিস তো আউলা ঝাউলা লাগাই দিছে। দাঁড়াও, এখানে সাইন দেও, হ্যাঁ ওকে, এই যে ম্যাথ শেষ। কে কে বুঝছো এই ম্যাথটা একটু বলো তো? আমি একটু রিভিউ করে দিচ্ছি, আগে বলো এই ম্যাথটা কে কে বুঝছো? আমি রিভিউ করে দিচ্ছি, বাট অনেক ইজি, কিন্তু অনেক ইজি। দেখো, প্রথম ক্ষেত্রে পি কিউ আর, টোটাল অ্যাঙ্গেল আলফা, এটা থিটা, তাহলে এটা আলফা মাইনাস থিটা। আমি দেখতেই পাচ্ছি যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে আর প্রাইম এবং আর এর অনুপাত, তাহলে আর লাগবে, সাথে সাপোর্ট হিসেবে আমরা পি কে নিব, কারণ কি প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে পি সেম আছে, তো সেম থাকার সুবিধা কি, এই যে পি পি কাটাকাটি করা যাবে। কিন্তু তুমি যদি কিউ নিতা, প্রথম ক্ষেত্রে হয়তো কিউ, দ্বিতীয় ক্ষেত্রে কিউ প্রাইম, দুইটা তো ভিন্ন জিনিস, তখন তো কাটাকাটি করতে পারতা না। প্রথম ক্ষেত্রে পি এর নিচে অ্যাঙ্গেল বসবে পি ব্যতীত বাকি দুইটার মধ্যবর্তী কোণ, এইটা আলফা মাইনাস থিটা, আর আর এর নিচে অ্যাঙ্গেল বসবে আর ব্যতীত পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। দ্বিতীয় ক্ষেত্রে আলফা চেঞ্জ হয়নি, কিন্তু থিটা চেঞ্জ হয়ে থিটা প্রাইম হয়ে গেছে। এবার 2 নংকে 1 নং দ্বারা ভাগ করলে সাইন আলফা কাটা, আর প্রাইম ডিভাইড বাই আর, এই যে আর প্রাইম ডিভাইড বাই আর, এবং এইটাকে এটা দ্বারা ভাগ করতেছি, তাহলে এটা নিচে থাকবে, আর এটা দ্বারা ভাগ করতেছি, এটা উল্টে গিয়ে উপরে উঠে যাবে, শেষ। কে কে বুঝছো?
হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে ক্লাসটা তাহলে আমরা এই পর্যন্তই রাখি। আগামী ক্লাসে আমরা বাকি ম্যাথগুলা করব আমাদের। মোটামুটি আগামী ক্লাসটা একটু বড় নিব, আজকে ক্লাসটা একটু ছোট ক্লাসই থাকুক। আগামী ক্লাসটা আমি 1 ঘন্টা 50 মিনিট বা 2 ঘন্টা ডিউরেশনের একটা ক্লাস নিব, তাইলে 8.1 শেষ হয়ে যাবে। শেষ না হইলেও 90% শেষ হয়ে যাবে। 5 নাম্বার ক্লাসে আমরা 8.1 কমপ্লিট করে 8.2 শুরু করব। 8.2-এও মোটামুটি 30-40% ম্যাথ আসলে ভেক্টর অধ্যায়ের ওই লামির সূত্র দিয়ে। লামির সূত্রটা বলের সাইন সূত্রের মতোই অনেকটা। কোনো বিন্দুতে ক্রিয়া করে 3টা বল যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে লামির সূত্রটা দিয়েই আমরা 8.2-এর ম্যাথগুলো করবো। তোমরা ফিজিক্সেও হয়তো লামির সূত্র দিয়ে ম্যাথ করে ফেলছো অলরেডি ভেক্টর অধ্যায়, তাই না? ওকে, তো ঠিক আছে, আজকে ক্লাসটা আমরা এ পর্যন্তই রাখবো। আজকে ক্লাসের পর আলাদা করে কোনো বাড়ির কাজ দিচ্ছি না। আগামী ক্লাসের পর লেকচার 3 এবং 4 মিলে মোটামুটি আগামী ক্লাসটা একটু বড় ক্লাস নিলে আগামী ক্লাসে 8.1 কমপ্লিট হয়ে যাবে। বাট 8.1 মোটামুটি 5 ক্লাসেই পড়াই। গতবারও 5 ক্লাসে ধরো 8.1 শেষ হবে, 8.2 লাগবে 3 ক্লাস, 8.3 লাগবে 4 ক্লাস, এই 12 ক্লাস। ওকে ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। তো পড়াশোনা করতে থাকো আর স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখো। তোমাদের কি প্রিটেস্ট পরীক্ষা শুরু হয়েছে কলেজে? প্রিটেস্ট পরীক্ষার ডেট দিছে, একটু বলো তো দেখি। হ্যাঁ ঠিক আছে, 30 তারিখ থেকে শুরু, 24, হ্যাঁ 22 তারিখ থেকে শুরু। হ্যাঁ একটু অসুস্থ বলতে সর্দি জ্বর। দুর্গাপূজার ছুটির পরে ঢাকায় আসছি, আসার পর থেকে সর্দি জ্বর, মাথা ব্যথা, অসুখ বিসুখ ছাড়তেছে না। আমি তো খুবই হতাশ। লাস্ট 2-3 মাস ধরে মানে কোনো না কোনো অসুখ লাগেই আছে, হয় সর্দি, নয় জ্বর, নয়তো শরীর মানে কি বলে যে দুর্বল, অসুস্থতা ছাড়তেছে না। একটু রেস্ট দরকার। তোমাদের স্থিতিবিদ্যা অধ্যায় শেষ করে তোমাদের তো একাডেমিক শেষ, তারপরে এফআরবি ব্যাচের ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত তো মাঝখানে 1-1.5 মাস ছুটি পাবো। স্থিতিবিদ্যা শেষ করে একটু রেস্টে যাইতে হবে। গত 3-4 বছর যাবৎ, কয় বছর, হ্যাঁ 3.5 বছর যাবৎ খালি ক্লাসই নিচ্ছি। ক্লাস নিতে এখন মানে অসুস্থ হয়ে যাচ্ছি। তোমাদের স্থিতিবিদ্যা শেষ করে 1 মাসের একটা ছুটি বের করতে হবে। ওই 1 মাস একদম রেস্টে থাকা লাগবে। একটা ছুটি, 1 মাস ছুটি কাটায় আসলে নতুন উদ্যমে আবার শুরু করা যাবে। শরীরে ফ্যাটিক চলে আসছে কাজ করতে করতে, ক্লাস নিতে। হ্যাঁ ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। টাটা।